হ্যালো ফ্রেন্ডস, এই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেশের স্বার্থে, সমাজের স্বার্থে এবং ব্যক্তির স্বার্থেও। সেটি হলো মুসলিম সমাজের কি ততটা উন্নতি ঘটেছে যতটা হিন্দু সমাজের ঘটেছে। কোন কোন জগতে? আধুনিক শিক্ষা, সাহিত্য, দর্শন, বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনীতি, রাজনীতি অর্থাৎ সার্বিক স্তরে মুসলিমদের কি ততটাই অগ্রগতি ঘটেছে? ঘটেনি। অর্থাৎ আমরা যেমন দেখছি যে হিন্দুদের একটি রাইজিং মিডল ক্লাস, একটি বড় মিডল ক্লাসের কিন্তু আবির্ভাব ঘটেছে, যেখানে হাজারো ভ্যারাইটি ধরনের সাহিত্যিক, চিন্তাবিদ, বুদ্ধিজীবী, দার্শনিক, লেখক, বিজ্ঞানী, অর্থনীতিবিদ, মিডিয়া হাউস থেকে শুরু করে হাজারো ভ্যারাইটি যুগে হিন্দুরা কিন্তু অগ্রগতি করেছে। সেই তুলনায় কিন্তু স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত মুসলিমদের ততটা উন্নয়ন হয়নি। আমি কেন মুসলিম কমিউনিটির উন্নয়নের ব্যাপারে এখানে আলোচনা করছি, তার দুটি কারণ আছে ভাইটাল। একটি হচ্ছে যে মুসলিম কমিউনিটি ডেভেলপমেন্ট হওয়া মানে হচ্ছে আলটিমেটলি আমাদের সমাজের ডেভেলপমেন্ট হওয়া, আমাদের দেশের উন্নয়ন। দেশের সার্বিক উন্নয়ন কখনো সম্ভব নয় কোনো একটি জাতি বা সম্প্রদায় বা ধর্মের লোকেরা বা শ্রেণী যদি সব দিক থেকে পিছিয়ে থাকে অন্যান্য জাতি ধর্মের শ্রেণীদের তুলনায়। কারণ আমাদের কম্পিটিশন কিন্তু হচ্ছে আমেরিকা, চায়না, বড় বড় ডেভেলপ কান্ট্রির সাথে। তাই দেশের উন্নয়ন করতে হলে দেশের সমস্ত মানুষের উন্নয়ন হতে হবে। এটি কিন্তু ভালোভাবে বুঝবে তারা যারা দেশ নিয়ে চিন্তা করে, অর্থাৎ যারা দেশের উন্নয়ন চায়, যারা সমাজের উন্নয়ন চায়, তারা সর্বদা চাইবে সমস্ত কমিউনিটির ডেভেলপমেন্ট হোক সার্বিক স্তরে। নাম্বার ওয়ান, মুসলিমদের আধুনিক শিক্ষার জগতে অর্থাৎ মডার্ন এডুকেশন হয়েছে উন্নয়ন, কিন্তু সেটা খুবই ন্যূনতম মডার্ন এডুকেশন। তাই মুসলিম সমাজে আধুনিক শিক্ষাবিদদের কিন্তু সংখ্যা খুবই কম। নাম্বার টু, মুসলিমদের নিজস্ব কি মিডিয়া হাউস আছে, মিডিয়া আউটলেট, যেমন হিন্দুদের আছে বা অন্যান্য শ্রেণী বা সম্প্রদায়ের আছে। অর্থাৎ বড় বড় আজকে যদি ধরুন দ্য টাইমস অফ ইন্ডিয়া, দ্য হিন্দু, দ্য স্টেটসম্যান, দ্য টেলিগ্রাফের মতো বড় বড় পেপারের যদি নাম বলুন, তো সবই কিন্তু অপরের মুসলিমদের কি আছে। মুসলিমদের যদি মিডিয়া হাউস হচ্ছে সবচেয়ে বড় পাওয়ারফুল জিনিস, অর্থাৎ অর্থাৎ মিডিয়া, সাংবাদিক জগৎ কিন্তু আপনার রাতকে দিন করতে পারে, দিনকে রাত্রি করতে পারে, এত তাদের ক্ষমতা আছে এবং পাওয়ার আছে। তাই মুসলিমরা এখন একটা বড় বৃহৎ মাইনরিটি, সামান্য মাইনরিটি নয়, তারা হচ্ছে মেজর মাইনরিটি, একটি গুরুত্বপূর্ণ মাইনরিটি। কোটি কোটি মুসলিম আছে, কিন্তু তাদের যদি বড় মিডিয়া হাউস না থাকে, তাদের মিডিয়া আউটলেট বলুন, ডিজিটাল মিডিয়া বলুন বা প্রিন্টিং মিডিয়া, সেখানে যদি তাদের লোক না থাকে, তাদের প্রোপ্রাইটার না থাকে, তাদের চ্যানেল না থাকে, তাহলে তাদের দুঃখ, দুর্দশা, হতাশা, উন্নয়ন নিয়ে কে আলোচনা করবে, সমাজে তুলে ধরবে যে তারা কেমন আছেন, তাদের কি কি সমস্যা হচ্ছে, তাদের কোন কোন জিনিসগুলো, সুযোগ সুবিধাগুলো তাদের সন্তানদের পাওয়া উচিত, এই সংক্রান্ত জিনিস কিন্তু অন্য মিডিয়াগুলো আলোচনা করবে না তেমনটা, যেমনটা মুসলিমদের নিজস্ব যদি মিডিয়া হাউস থাকে। তাই আপনি দেখুন ভালো করে যে মূল স্রোতের যে মিডিয়া হাউসগুলো আছে, সেগুলো কিন্তু ম্যাক্সিমামই কিন্তু প্রোপাগান্ডিস্ট মিডিয়া, অর্থাৎ অপপ্রচার। অর্থাৎ যদি মুসলিম কমিউনিটি থেকে কোনো ডিফেক্ট থাকে বা কোনো ত্রুটি থাকে, সেগুলোকেই তারা তুলে ধরে। কিন্তু ভালো জিনিস, লিটারেচারের জগৎ, সাহিত্যের জগৎ, তাদের এডুকেশনে কি বিকাশ হবে, তাদের আনএমপ্লয়মেন্ট কিভাবে দূর হবে, সেগুলো নিয়ে আলোচনার লোক নেই। তাই মুসলিম কমিউনিটির যেটা দরকার সেটা হচ্ছে নিজস্ব মিডিয়া হাউস বা মিডিয়া আউটলেট। ২ নাম্বার, আধুনিক শিক্ষায় মুসলিম নারীদের কিন্তু অগ্রগতি ততটা হয়নি যতটা হিন্দুদের হয়েছে। উদাহরণ, পশ্চিম বাংলার কথাই যদি ধরে ফেলেন, তাহলে দেখবেন যে পশ্চিমবঙ্গে হিন্দু সাহিত্যিক, নারী সাহিত্যিকদের সংখ্যা কিন্তু প্রচুর। আপনি ধরে নেন যে মহেশ্বেতা দেবী থেকে সুচিত্রা ভট্টাচার্য থেকে আশাপূর্ণ দেবী থেকে হাজারো লোক আছেন, হাজারো মহিলারা আছেন, কিন্তু আপনি কি বলতে পারবেন যে মুসলিম নারী সাহিত্যিক কজন আছেন পশ্চিমবঙ্গে? খুব বিরল এবং ন্যূনতম। কেন এমনটা? তার মানে বোঝা যাচ্ছে
যে সাহিত্য চর্চা যদি না হয়, সাহিত্যই হচ্ছে সমাজ তুলে ধরে, পলিটিক্যাল জগৎ, সোশ্যাল, রিলিজিয়াস, ইকোনমিক সমস্ত জগৎ, ব্যক্তি, সাইকোলজি সমস্ত কিছু তুলে ধরে এই সাহিত্য। তাই মুসলিম লিটারেচার মূলত নারী সাহিত্যিকদের মধ্য দিয়ে প্রকাশিত হলে তাদের সমাজের যে অগ্রগতি হবে বা প্রগতি হবে সেটা কিন্তু মুসলিম সমাজে হয়নি, যেটা হিন্দু সমাজে হয়েছে। থার্ড হচ্ছে মুসলিম ইন্টেলেকচুয়াল, অর্থাৎ মুসলিম ইন্টেলেকচুয়াল বা থিঙ্কার, চিন্তাবিদদের সংখ্যা খুবই ন্যূনতম। অর্থাৎ যেমন আপনি হিন্দু বা অন্যান্য সম্প্রদায়ের দেখতে পাবেন যে তাদের ইন্টেলেকচুয়াল, বুদ্ধিজীবী থেকে চিন্তাবিদ থেকে শুরু করে তাদের হাজারো ভ্যারাইটি লোক আছে, কিন্তু মুসলিমদের কি আছে? খুবই ন্যূনতম। ফোর্থ হচ্ছে ফিলোজফির জগতে দর্শন। দর্শন হচ্ছে মেন জ্ঞানের মাতৃগর্ভ, সমস্ত জ্ঞানের মাতৃগর্ভ হচ্ছে দর্শন। দর্শন থেকে বিজ্ঞানের আবির্ভাব এবং সাহিত্যের আবির্ভাব। এই দার্শনিক জগতে মুসলিম কজন দার্শনিক আছেন ভারতবর্ষে? ভারতবর্ষে মুসলিম দার্শনিকদের সংখ্যা খুবই ন্যূনতম, খুবই নেগলিজিবল। তাহলে দার্শনিক চিন্তা ভাবনা যদি না হয়, যেটা ইসলামিক স্বর্ণযুগে হাজারো মুসলিম দার্শনিকদের আবির্ভাব হয়েছিল, তো সেখানে আমাদের ভারতবর্ষে মুসলিম দার্শনিকদের সংখ্যা খুবই কম। অর্থনীতিবিদ, হিন্দু সম্প্রদায়ের মধ্যে অর্থনীতিবিদদের সংখ্যা কিন্তু বহু, মুসলিমদের খুবই ন্যূনতম। বিজনেস টাইকুন, বড় বড় বিজনেস ওনার, সেখানে হিন্দুদের কিন্তু বিশাল একচেটিয়া কিন্তু একটা রমরমা ব্যাপার আছে। আপনারা জানেন বিভিন্ন বড় বড় বিজনেস টাইকুনদের নাম। সেই তুলনায় মুসলিমদের কজন বিজনেস টাইকুন আছে? বিজনেস টাইকুন না থাকলে অর্থনীতির জগতে মুসলিম সম্প্রদায়ের কিভাবে আপলিফমেন্ট হবে বা ডেভেলপমেন্ট হবে? তাই বিজ্ঞানের জগতেও তেমনটাই ন্যূনতম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মুসলিম সম্প্রদায় অনেক কিছুর দিক দিয়ে পিছিয়ে আছে। এর মূল কারণ কি যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে আমাদেরকে স্বাধীনতার সময় যেতে হবে, স্বাধীনতার পূর্বে যেতে হবে, তারও আগে যেতে হবে। কিন্তু আমরা অত দূরে যাব না, যেহেতু ভিডিওটি সংক্ষেপে অন্য আরেকটি ভিডিওতে করব। তাই মুসলিম সমাজকে যদি এগোতে হয়, তাহলে আধুনিক শিক্ষা, সাহিত্য, দর্শন, বিজ্ঞান, অর্থনীতি। আরেকটি গুরুত্বপূর্ণ হলো মুসলিম নারীদের পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন কত পার্সেন্ট, অর্থাৎ রাজনৈতিক প্রতিনিধিত্ব। আপনি মূল স্রোতে যদি যান, মূল স্রোতের মুসলিম নারী রাজনৈতিক নেতৃত্ব কোথায়? বা পুরুষ রাজনৈতিক নেতৃত্ব আছে, কিন্তু সেগুলো সেই মাপেরই। তো তাই পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ মুসলিমদের প্রয়োজন, তা না হলে মুসলিমদের জগতের কথা কে তুলে ধরবে? তাদের উন্নয়নের কথা তুলে ধরবে কে? আর মুসলিমদের উন্নয়ন যদি ডেভেলপমেন্ট হয় হিন্দুদের মতো বা অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের মতো, তাহলে আলটিমেটলি বেনিফিটেড কারা কারা হবে? এর বেনিফিশিয়ারি হবে ভারতবর্ষ নিজে। বিশাল হারে ভারতবর্ষের উন্নয়ন হবে সমস্ত ফিল্ডে। দ্বিতীয় মুসলিম কমিউনিটির, আর থার্ড হচ্ছে ব্যক্তি স্তরে। তাই মুসলিমরা যদি এই জগতে অভূতপূর্ব ডেভেলপমেন্ট করতে পারে, যেমনটা ইসলামিক স্বর্ণযুগে হয়েছিল বা বিভিন্ন অন্যান্য ইসলামিক কান্ট্রিগুলোতে হচ্ছে, তেমনটা যদি এ দেশেও হয়, তাহলে কিন্তু ভারতবর্ষ সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একত্রে হয়ে একটি খুব শক্তিশালী ভারতবর্ষের নির্মাণ হবে, যে ভারতবর্ষ পাকিস্তান বা বাংলাদেশের মতো দেশের সঙ্গে প্রতিযোগিতা করবে না, প্রতিযোগিতা করবে সমস্ত উন্নত দেশগুলোর সাথে, পাশ্চাত্য দেশগুলোর সাথে, সেই সব সুপার পাওয়ার চায়না এবং আমেরিকার সাথে। তাই মুসলিম কমিউনিটির ডেভেলপমেন্ট খুবই প্রয়োজন, খুবই দরকার। তাই আর হিন্দু সমাজে কমিউনিটিতে কিছু নিম্নবর্ণের হিন্দুরা আছেন, যারাও কিন্তু নেগলেক্টেড অনেকটা, তাদেরও আপলিফমেন্ট সার্বিক স্তরে প্রয়োজন। তাই প্রত্যেকটি নাগরিকের যদি উন্নয়ন হয় শিক্ষা, দর্শন, সাহিত্য, বিজ্ঞান, অর্থনীতি, রাজনীতি সমস্ত আঙ্গিকে, তাহলে ভারতের প্রত্যেকটি নাগরিক সচেতন হবে, সুনাগরিক হবে, শিক্ষিত হবে, দার্শনিক মনস্ক হবে, সাহিত্য চেতনা তাদের থাকবে, বিজ্ঞান মনস্ক হবে, আর তার সাথে তো থাকলো অন্তরে নিজের নিজের আধ্যাত্মিক জগৎ। তারপরে ভারতবর্ষ হবে একটি সুপার পাওয়ার দেশ আগামীতে। থ্যাংক ইউ।